আজকে 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা যদি প্রায় 14টা যুগ আগে অর্থাৎ 165টা বছর আগে ফিরে যাই, তাহলে ঠিক আজকের দিনেই বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ হয়। কাজেই আজকে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। চলুন তাহলে শুরু করা যাক। আজকে অনেক কিছু শোনার আছে, অনেক কিছু জানার আছে। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। প্রথমেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সাহিত্য জীবনে অনেক ছদ্মনাম ব্যবহার করেছেন। যদি ভালো করে বলতে চাই তাহলে 9টির মতো হবে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটি, সেটি কম বেশি অনেকেই জানেন, তা হলো ভানু সিংহ। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন? আমার তো আকর্ষণীয় বলেই মনে হয়। রবীন্দ্রনাথ মানে হচ্ছে সূর্য, আর ভানু নামের মানেও হচ্ছে সূর্য। কাজে সকলের কাছে এই ব্যাপারটা খুব ভালো করেই পরিষ্কার যে নিজের নামের মানের সঙ্গে মিল রেখেই তিনি তার ছদ্মনাম ব্যবহার করেন। যাকে এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নিয়ে একটু বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে এবং ইংরেজিতে 7ই মে 1861 সালের কলকাতা জোড়াসাঁকো এক ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্বন্ধে একটু বলি। কবিগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী মোট 15টি সন্তানের জন্ম দেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন 14তম সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আরেক ভাই ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, অন্যজন ছিলেন যিনি প্রায়শই সকলের কাছে জনপ্রিয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তার দিদি ছিলেন স্বর্ণকুমারী দেবী, তিনি এখনো আমাদের কাছে স্মরণীয়। এবারে আসি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল বা ছোটবেলা নিয়ে। এখানে বলে রাখি, আসলে হঠাৎই মনে পড়ে গেল, আগেই বলা উচিত ছিল। যাকে আমাদের যেমন সকলেরই একটা করে ডাক নাম থাকে, ঠিক তেমন পরিবার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাক নাম দিয়েছিলেন রবি। কবিগুরুর পিতা ছিলেন একজন মহান হিন্দু দার্শনিক ও ব্রহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা, আর মাতা ছিলেন গৃহিণী, এই মডার্ন যুগে যাকে হাউসওয়াইফ বলা হয়। তার পিতা কাজের সূত্রে দেশে বিদেশে প্রায়শই ভ্রমণে যেতেন। কাজে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির কাজের লোকের কাছে বড় হন। এখানে আর একটা কথা বলে রাখি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সেই সময় কিন্তু এই কলকাতার জোড়াসাঁকো পরিবারটি বাংলার নবজাগরণ ছিল। বাড়ির পরিবেশ ও শৃঙ্খলা একটা স্কুলের চেয়ে কম কিছু ছিল না। মাত্র 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়ন অনুষ্ঠিত হয়। এরপরই তিনি আসেন শান্তিনিকেতনে, তারপর কিছুকাল অমৃতসরে কাটান। একটু আগেই বললাম, ওনার পিতা কাজের সূত্রে অনেক জায়গায় ভ্রমণ করে থাকেন। কাজে রবীন্দ্রনাথ ঠাকুর এই সকল জায়গায় একা নয়, পিতার সঙ্গেই ঘোরেন। তাই পাঞ্জাবে এসে তিনি তার পিতার কাছে প্রথম ব্যাকরণ, ইংরেজি থেকে শুরু করে ইতিহাস সকল বিষয় পাঠ শুরু করেন। এবারে আসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা গ্রহণ নিয়ে। প্রথমেই বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শিক্ষা ব্যবস্থা ও ক্লাসে বসে পড়াশোনার প্রতি আকৃষ্ট মোটেই ছিলেন না, বা বলা চলে অপছন্দ করতেন তিনি। কাজে বেশিরভাগ পড়াশোনাই ভাই হেমেন্দ্রনাথ ও পিতার কাছে ঘরে বসেই করেন। এছাড়া আগেই বলেছি, তিনি ইংরেজি, ইতিহাস প্রভৃতি বিষয় শিখেছিলেন।
আর যেটা সবচেয়ে অবাক করার বিষয়, তিনি শিক্ষা এতটাই অপছন্দ করতেন যে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে গিয়েছিলেন মাত্র একদিনের জন্য। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বদাই চেয়েছিলেন যাতে করে রবীন্দ্রনাথ ঠাকুর যেন একজন ব্যারিস্টার হন। সেই জন্য পিতা দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে 1878 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে পাঠান ব্যারিস্টার পড়ার জন্য। কিন্তু আপনি এটাও জেনে অবাক হবেন যে কিছুদিন এই ব্যারিস্টারি পড়ার পরই, অর্থাৎ এই আইনি পড়াশোনা তিনি ছেড়ে দেন। তার বদলে তিনি কিছু সাহিত্যিক তিনি গবেষণা শুরু করে দেন এবং 1880 সালে কোনো রকম আইনি বা ব্যারিস্টারি ডিগ্রি ছাড়াই তিনি দেশেও ফিরে আসেন। এছাড়াও তার স্কুল জীবন কেটেছিল এই ইংল্যান্ডের একটি পাবলিক স্কুল ব্রাইটন পূর্ব সাসেক্স থেকে। এবারে তার বিবাহ জীবন নিয়ে একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন মৃণালিনী দেবীকে। তখন ওনার বয়স ছিল মাত্র 9 বছর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 22 বছর। ওনাদের সন্তান ছিল মোট 5 জন। তাদের নাম হলো মাধুরীলতা, যাকে তিনি বেলা বলতেন, আর রথীন্দ্রনাথ, যাকে তিনি রথী বলতেন, এবং রেণুকা, যাকে তিনি রানী বলতেন, এবং মীরা ও সখীন্দ্রনাথ। মাধুরীলতাই ছিল তার বড় সন্তান এবং মীরা ছিল কনিষ্ঠ সন্তান। এছাড়া সবচেয়ে দুঃখের বিষয় হলো রেণুকা ও সখীন্দ্রনাথ খুব অল্প বয়সেই দুজনা মারাও যায়। তা এতক্ষণ তো রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছুই শুনলেন, কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে বা তার বাংলা সাহিত্যে আবির্ভাবের পেছনে মূল কারণটা কি সেটা নিয়ে একটু বলি। আমরা সকলেই জানি তার আবির্ভাবের মূল কারণ হলো সাহিত্যকর্ম, যেখানে তিনি কবিগুরু নামে আখ্যায়িত হন। তিনি ছোট কবিতা থেকে শুরু করে গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত রচনা করেছিলেন। একাধারে তিনি ছিলেন সকল বিষয়ের প্রতি শ্রেষ্ঠ। তাহলে তার সাহিত্যকর্ম নিয়ে কিছু উল্লেখ করি। তার গল্প লেখা শুরু হয় বলতে গেলে ছোট গল্প হলো ভিখারিনী। তার প্রথম উপন্যাস বউ ঠাকুরুনির হাট, এছাড়া চোখের বালি, গোরা ইত্যাদি। এই সকল রচনার মধ্যে দিয়ে তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। এছাড়া কবিতার জগতে তিনি শ্রেষ্ঠ হিসেবে পদার্পণও করেছেন। তবে সঙ্গীত জগতে তার কৃতজ্ঞতা কিছু কম নয়। মনে করিয়ে দিই, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন তারই কিন্তু রচনা। আর একটা কথা বলি, আপনি হয়তো জানতেন না, আর এখন শুনেও অবাক হবেন, তিনি কিন্তু একজন অভিনেতাও ছিলেন। তিনি সর্বপ্রথম কিশোর বয়সে ভাইয়ের সাথে অভিনয় করেন। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে চিত্রাঙ্কনের প্রতি একটু মনোনিবিষ্ট করেন, কাজেই সকল বিষয়ের পাশাপাশি এই বিষয়ের প্রতিও তার খ্যাতি বাংলায় ছড়িয়ে পড়েছে। এছাড়া তিনি বিখ্যাত বিখ্যাত পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি আমি বলি, সেটা হচ্ছে গীতাঞ্জলি রচনার জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। তাহলে আর কিছু কি আর বলার আছে? হ্যাঁ আছে, তাকে নিয়ে বলার শেষ নেই। তিনি হচ্ছেন বিশ্বকবি। তিনি বহু জায়গা ঘুরেছেন এবং বহু কিছু উপলব্ধির সম্মুখীন হয়েছেন, যার কারণে তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেনও। শেষে বলবো, তিনি মারা যান 1941 সালে 7ই আগস্ট, বাংলায় 22শে শ্রাবণ, 80 বছর বয়সে, কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই। সবশেষে ওনাকে প্রণাম জানাবো এবং এটাও বলবো, সকল ভারতবাসীর কাছে তিনি মরণীয় জিও হয়ে আছেন এবং থাকবেন। এখানেই শেষ করলাম।
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।